আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। এই ক্লাসে আমি পদার্থবিজ্ঞানের চ্যাপ্টার 3 বল অর্থাৎ ফোর্স এই চ্যাপ্টারের বেসিক আলোচনা করব। তো চলো শুরু করি। তো আমরা এর পূর্বের অধ্যায়ে আমরা জেনেছি যে গতি কী জিনিস, এই গতি কিভাবে সৃষ্টি হয় বা গতি সৃষ্টির যে কারণ, সেই কারণ হচ্ছে বল। সেই বল নিয়ে আজকে আলোচনা করব। কোনো একটা বস্তুকে গতিশীল করার জন্য যা প্রয়োজন সেটা হচ্ছে বল। এই বলের প্রভাবে কোনো বস্তুকে গতিশীল করা যায়, কোনো বস্তুকে গতিশীল থেকে স্থিতিশীল করা যায়, কোনো বস্তুর গতির দিক পরিবর্তন করা যায়। যে এই কাজটা করে সেটা হচ্ছে বল বা ফোর্স। তো এই বল বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে যে কয়েকটা জিনিস বুঝতে হবে। জড়তা কি জিনিস, জড়তা বা ইনার্শিয়া। আমি যদি প্রথমে বলি যে জড়তা কি জিনিস, জড়তা এটাকে বলা হয় ইনার্শিয়া। জড়তা হচ্ছে কোনো একটা বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটা হচ্ছে কি জড়তা বা ইনার্শিয়া। অর্থাৎ আমি যদি বলি কোনো একটা বস্তু স্থিতিশীল আছে বা স্থির আছে, চিরকাল সেই অবস্থা বজায় রাখার যে বৈশিষ্ট্য, সেটাই হচ্ছে জড়তা। আবার কোনো একটা বস্তু গতিশীল আছে, চিরকাল সেই গতিশীল অবস্থা বজায় রাখার যে প্রবণতা, ধরে রাখার যে আকাঙ্ক্ষা, সেটাই হচ্ছে জড়তা। এই জড়তাকে তার মানে আমরা সংজ্ঞা থেকে কিন্তু বুঝতে পারি, একটা স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। জড়তাকে দুইটা ভাগে ভাগ করা যায়। আমি যদি বলি যে একটা স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। এটাকে বলতেছি আমরা স্থিতি জড়তা আর একটাকে বলতেছি গতি জড়তা। তো এই স্থিতি জড়তা কি জিনিস আর গতি জড়তা কি জিনিস? স্থির বস্তু চিরকাল স্থির থাকার যে প্রবণতা, সেটা হচ্ছে স্থিতি জড়তা। আর গতি জড়তা হচ্ছে কোন একটা গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকার যে প্রবণতা, সেটা হচ্ছে গতি জড়তা। তো এই স্থিতি জড়তা একটা উদাহরণ হচ্ছে আমরা যখন বাস স্টার্ট করার আগে, স্থির বাসে যখন আমরা বসে থাকি, হঠাৎ করে যখন বাস স্টার্ট করে, বাস চলা শুরু করে, তখন আমাদের কি বাসের চেসিসের সাথে বাসের যে প্ল্যাটফর্ম, নিচের বেজ, এই বেজমেন্টের সাথে আমাদের বডির যে নিচের অংশ লেগে থাকে। তার মানে বাস স্থির, আমাদের বডির নিচের অংশ পুরো অংশটাই স্থির। হঠাৎ করে যখন বাস চলতে থাকে তখন আমাদের নিচের অংশটা কি গতিশীল হতে শুরু করে বাসের সাথে সাথে, কিন্তু উপরের অংশ কিন্তু তখনও স্থির। এই জন্য আমরা কি পিছনের দিকে হেলে পড়ি। যখন স্থির অবস্থা থেকে গাড়ি চলা শুরু করে তখন আমরা পিছনের দিকে হেলে পড়ি। এটা কি? এটা হচ্ছে স্থিতি জড়তা। আমরা পুরা বডি মনে করছে যে আমরা স্থিরই থাকবো বল প্রয়োগের আগ পর্যন্ত। যেহেতু নিচ দিকে গতি শুরু হয়েছে, তো আমাদের নিচের বডির অংশটা কি গতিশীল হতে শুরু করছে বাসের সাথে সাথে, কিন্তু উপরের অংশটা স্থির। এটার কারণ কি? স্থিতি জড়তা। পিছনের দিকে আমরা হেলে পড়ি। আর যদি গতি জড়তা বলি, তো একইভাবে যখন গাড়ি ব্রেক করে, গাড়ি ব্রেক করলে কি আমাদের বডি পুরাটা কি গাড়ির গতির সাথে সামঞ্জস্যপূর্ণ গতিতে চলতেছে। তো যখন গাড়ি ব্রেক করে তখন গাড়ির বডির সাথে আমাদের নিচের যে অংশ, আমাদের বডির যে নিচের অংশ, সেটা কিন্তু স্থির হয়, কিন্তু উপরের অংশ তখনও কিন্তু গতিশীল। এই জন্য আমরা কি সামনের দিকে ঝুঁকে পড়ি। গাড়ি ব্রেক করলে আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। এটা কিসের কারণে হয়? এটা হচ্ছে গতি জড়তার কারণে হয়। তো ওই স্থিতি জড়তাকে আবার বলা হয় ভর পরিমাপের একক। মানে হচ্ছে জড়তা হচ্ছে ভরের পরিমাপ। জড়তা হচ্ছে ভরের পরিমাপ। আমরা বলতে পারি যে জড়তা হচ্ছে মানে ভর হচ্ছে জড়তার জড়তার পরিমাপ। ভর হচ্ছে জড়তার পরিমাপ। ভরের পরিমাপের একক হচ্ছে জড়তা। আমরা স্থিতি জড়তা বলতে পারি। তো তার মানে এই কথা দ্বারা বোঝাচ্ছে যে যার ভর বেশি, যার ভর বেশি তার জড়তাও বেশি। তার মানে ভর হচ্ছে জড়তার পরিমাপক বা পরিমাপ। এটা দ্বারা বুঝাইছে যে
যার ভর বেশি তার জড়তাও বেশি। তার মানে আমি বলতে চাচ্ছি যে যদি একটা ট্রাক গতিশীল হয় 5 মিটার/সেকেন্ডে, আর একটা সাইকেল যদি 5 মিটার/সেকেন্ড বেগে গতিশীল হয়, তাহলে কোনটাকে থামাতে আমার বল কম প্রয়োগ করতে হবে? নিশ্চয়ই সাইকেলকে, কারণ সাইকেলের ভর বেশি, এজন্য এটার গতি জড়তা কম হবে। আমি যদি তাকে থামাইতে চাই তাহলে আমার কম বল প্রয়োগ করতে হবে। একইভাবে আমি যদি ট্রাকের ক্ষেত্রে বলি, ট্রাকের ভর বেশি, তার জড়তাও বেশি, গতি জড়তাও বেশি। তাকে যদি আমি থামাইতে চাই তাহলে আমাকে আরো বেশি বল বা ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তার মানে যার ভর বেশি তার জড়তাও বেশি। তো এবার আসি আমরা এই চ্যাপ্টারের যে আলোচনা, বল তো বুঝলাম, মানে জড়তা তো বুঝলাম বা ইনার্শিয়া। এবার আসি বল বা ফোর্স। তো এই বল আমাদের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি করে যে বল এবং শক্তি একই জিনিস। দুইটা জিনিস একটা ক্লিয়ার করতে হবে, যে বল আর হচ্ছে শক্তি। একটাকে বলছি আমরা ফোর্স, আর একটাকে বলতেছি কি, এনার্জি। অর্থাৎ আমরা কিন্তু বলে পারি যে বাংলা ভাষায় এখানে বল প্রয়োগ করে বা শক্তি প্রয়োগ করে, বল এবং শক্তিকে কিন্তু আমরা একই কাজে ব্যবহার করি। কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় কিন্তু এই দুইটা টার্মই কিন্তু আলাদা। একটা হচ্ছে এনার্জি বা শক্তি, আর একটা হচ্ছে ফোর্স বা বল। এই বল হচ্ছে আমাদের কোন একটা বস্তুর গতিশীল বা স্থিতিশীল ছিল সেটার অবস্থার পরিবর্তন করার যে কারণ, যার কারণে কোনো একটা গতিশীল বস্তুর গতির পরিবর্তন হয়, অথবা স্থিতিশীল বস্তুর স্থিতিশীলতার পরিবর্তন হয়, অথবা কোনো গতিশীল বস্তুর দিকের পরিবর্তন হয়, তাকে বলা হবে কি, বল। অর্থাৎ আমি যদি একটু সংজ্ঞায়িত করি এইভাবে, যে যার প্রয়োগে কোনো গতিশীল বস্তুর গতির পরিবর্তন হয়, গতিশীল বস্তুর গতির দিকের পরিবর্তন হয়, অথবা স্থিতিশীল বস্তুর স্থিতিশীলতার পরিবর্তন হয়ে গতিশীল হয়, তাকে বলা হবে কি, বল বা ফোর্স। আর এই ফোর্স অ্যাপ্লাই করার পরে যে কাজ করার সক্ষমতা অর্জন করে, ফোর্স অ্যাপ্লাই করার পরে কোনো একটা বস্তু যে কাজ করার সক্ষমতা অর্জন করে, সেটাকে বলা হয় এনার্জি। তাহলে মানে আমরা বলতে পারছি যে বল হচ্ছে গতি বা অবস্থান পরিবর্তনের কারণ। মানে এই বলের কারণেই কোনো একটা গতিশীল বস্তুর গতির পরিবর্তন হয়, কোনো একটা স্থিতিশীল বস্তুর গতি মানে স্থিতিশীলতার পরিবর্তন হয়, সেটা গতিশীল হইতে শুরু করে। আবার শক্তি হচ্ছে এই অ্যাপ্লাই করা ফোর্স, এই বলের প্রভাবে কাজ করার যে সামর্থ্য, সেটাই হচ্ছে সেই পরিবর্তন ঘটানোর ক্ষমতা, সেটাই হচ্ছে শক্তি। আর সেই পরিবর্তন ঘটানোর ক্ষমতাই শক্তি। তার মানে আমি কি বোঝাতে চাইলাম, যে কোনো একটা বস্তুর উপর যদি অ্যাপ্লাই করি ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে সেই বস্তুর অবস্থানের পরিবর্তন হবে, অথবা তার ডিরেকশন চেঞ্জ হবে, তার দিকের পরিবর্তন হবে গতির, অথবা সে গতিশীল ছিল সেটাকে স্থির করে ফেললাম বল প্রয়োগের মাধ্যমে। এই মাধ্যমে যে বল প্রয়োগের মাধ্যমে যে আমি কাজটা করলাম, সেই কাজ করার যে সক্ষমতা, সেটাই হচ্ছে শক্তি। তার মানে দুইটা জিনিস কিন্তু খুব ক্লিয়ার হইলো, যে বল কি আর শক্তি কি। এবার আমরা যদি বলি স্পর্শের অনুসারে, আমাদের নজরে পড়ে অনেকগুলা বল আছে যেগুলো আমাকে মানে সরাসরি স্পর্শ করতে হয়, আবার কিছু কিছু বল আছে যে স্পর্শ ছাড়াও কিন্তু বলের অ্যাপ্লাই হয় বা বল কাজ করে। আমি যদি স্পর্শের উপর ভিত্তি করে বলকে ভাগ করি, তাহলে বলকে কিন্তু আমি দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্পর্শ বল, আর একটা হচ্ছে অস্পর্শ বল। স্পর্শ বল বলতে পারি, আর একটা হচ্ছে অস্পর্শ বল। কথা হচ্ছে কি, এই বল প্রয়োগ করার জন্য আমাকে সরাসরি সেই বস্তুটাকে কি করতে হবে, টাচ করতে হবে, তার সারফেসে টাচ করতে হবে, সেটা হচ্ছে স্পর্শ বল। আর যদি আমি সারফেসে কোনো রকম বল একদম সরাসরি মানে আমি টাচ না করে যদি বল প্রয়োগ করি, সেটা কি, অস্পর্শ বল।
তো এই স্পর্শ বলের মধ্যে যদি আমরা কাউকে ধাক্কা দিই, তার মানে ধাক্কা, এই ধাক্কা একটা স্পর্শ বল, ধাক্কা, ধাক্কা একটা স্পর্শ বল। আবার যদি আমরা বলি যে ঘর্ষণ বল, এই ধাক্কা বল এবং ঘর্ষণ বল এই দুইটাই কিন্তু আমাদের স্পর্শ বল। মানে কি, আমরা যদি কোনো কিছুকে ধাক্কা দেই তাহলে কি আমাদের হাত দিয়ে ওই বস্তুটা সারফেসে টাচ করতে হবে না? তার মানে এটা কি স্পর্শ করার মাধ্যমে আমি ফোর্স অ্যাপ্লাই করছি, এটা হচ্ছে স্পর্শ বল। আর অস্পর্শ বল হচ্ছে আমি কিন্তু টাচ করব না, কাছাকাছি যেতে পারি কিন্তু আমি একদম সরাসরি তার বডিকে টাচ করব না। যদি টাচ না করি তাহলে এরকম কি কি বল আছে, যেমন আমরা চুম্বকের বল বলতে পারি, চুম্বক। আবার বলতে পারি মধ্যাকর্ষণ বল, বা এটাকে আবার অভিকর্ষ বল বলে। মধ্যাকর্ষ বল বা অভিকর্ষ বল। তো আমরা কিন্তু চুম্বক বল বলতে পারি, মধ্যাকর্ষ বল বলতে পারি, আবার অভিকর্ষ বলও বলতে পারি। তো এগুলা বল কিভাবে কাজ করে স্পর্শ ছাড়া? যেমন চুম্বক, চুম্বকের যদি দুইটা পোল থাকে, আমরা জানি যে নর্থ পোল এবং সাউথ পোল। যদি আমি সেম পোল, দুইটা মেরু, একই মেরু যদি একই পাশে রাখি, অর্থাৎ নর্থ পোল আর নর্থ পোল কিন্তু বিকর্ষণ করবে, সমমেরু কি বিকর্ষণ করে আর বিপরীত মেরু আকর্ষণ করে। তো আমি যদি সমমেরু নেই, তার মানে টাচ করা বা টাচ করা ছাড়াও কিন্তু এই চুম্বকের প্রভাবে এই চুম্বক কিন্তু গতিশীল হবে। তার মানে এটি কি অস্পর্শ বল। আর মধ্যাকর্ষণ বল বা অভিকর্ষ বল যেটা আমি বলি, এই পৃথিবী কোনো একটা বস্তুকে উপর থেকে যদি ছেড়ে দিই, তার কিন্তু মধ্যাকর্ষ বলের প্রভাবে আপনা আপনি নিচে পড়ে যায়। এটা কেন হয়? এই পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে সেটাকে বলা হয় অভিকর্ষ বল বা মধ্যাকর্ষ বল। এই বলটাও কিন্তু কি টাচ ছাড়া, অস্পর্শ, মানে স্পর্শ ছাড়াও কিন্তু এই বল কাজ করে। এবার আসি আমরা বলকে আরো কয়েকটা ভাবে ভাগ করা যায়। যেমন আমি যদি বলি মৌলিক বল, তোমাদের মনে আসতেই পারে যে এত রকমের বল আছে, স্পর্শ বল, অস্পর্শ বল, আমরা ধাক্কাজনিত বল বললাম, তারপরে ঘর্ষণজনিত বল বললাম, তার মানে বলের মনে অনেকগুলো প্রকার আছে না? চারটা প্রকারের মধ্যেই সকল বলের আলোচনা সীমাবদ্ধ। এই চারটা বলকে বলা হয় মৌলিক বল। এই মৌলিক বলের প্রথমেই আছে আমার মহাকর্ষ বল, মহাকর্ষ বল। তারপরে আছে আমার তড়িৎ চৌম্বকীয় বল, এটা হচ্ছে তড়িৎ চৌম্বক বল, তড়িৎ চৌম্বক বল বা বৈদ্যুতিক বল, তড়িৎ চৌম্বক বল বা বৈদ্যুতিক বল বলা যেতে পারে, আমরা বলতে বল। আরেকটা বলতে পারি যে দুর্বল নিউক্লিয় বল। আরেকটা আছে, সেটা হচ্ছে কি সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল। তার মানে এই পৃথিবীতে যত রকমের বল আছে এই চারটা বলের আন্ডারেই আলোচনা করা সম্ভব। প্রথমটা হচ্ছে মহাকর্ষ বল, তড়িৎ চৌম্বক বল বা বিদ্যুৎ চৌম্বকীয় বল, আর একটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল। এবার আসি যে মহাকর্ষ বল বা এটাকে বলা হয় গ্র্যাভিটেশনাল ফোর্স বা গ্র্যাভিটেশন। এই মহাকর্ষ বল হচ্ছে এই মহাবিশ্বে অবস্থিত একটা বস্তু অন্য একটা বস্তুকে যে বলে আকর্ষণ করে তাকে বলা হবে মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স। এই মহাবিশ্বে অবস্থিত যে কোনো দুইটা বস্তু হইতে পারে, যে কোনো একাধিক বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, সেটা হচ্ছে কি মহাকর্ষ বল। তো এই মহাকর্ষ বল হচ্ছে খুবই নগণ্য, খুবই নগণ্য। এই চারটা বলের মধ্যে সবচেয়ে দুর্বল বল, সবচেয়ে কম আকর্ষণীয় বল, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স বা এটার পাওয়ার খুব কম এই বলের, মহাকর্ষ বল। এই মহাকর্ষ বল হচ্ছে সব থেকে দুর্বল বল, সেটা হচ্ছে কি গ্র্যাভিটেশনাল ফোর্স। তো আমি যদি তারপরে আসি তড়িৎ চৌম্বকীয় বল, কি এই তড়িৎ চৌম্বক বল আর বিদ্যুৎ চৌম্বকীয় বল কিন্তু একই জিনিস, মানে দুইটা জিনিস।
চুম্বককে বিদ্যুতে কনভার্ট করা যাচ্ছে, বিদ্যুৎকে আবার চুম্বকের মাধ্যমেও কনভার্ট করা যাচ্ছে। দুইটা জিনিস কিন্তু একই। তো এই তড়িৎচুম্বকীয় বল হচ্ছে মহাকর্ষীয় বলের থেকে 10⁻36 গুণ বেশি। তার মানে এটা অনেক পাওয়ারফুল একটা বল। তার মানে এই তড়িৎচুম্বক বল বা বিদ্যুৎ চুম্বকীয় বলটা মহাকর্ষ বলের তুলনায় 10⁻36 গুণ বেশি তড়িৎচুম্বকীয় বল। তো এই তড়িৎচুম্বকীয় বলকে যদি আমি একটু বলি, যে যেমন আমরা কিন্তু এই কলম দিয়ে কিন্তু মাথা চুলের মধ্যে যদি ঘর্ষণ দেই, ঘর্ষণ দিয়ে কিন্তু এখানে স্থির বিদ্যুৎ তৈরি হয়। তো এই স্থির বিদ্যুৎ দিয়ে যদি আমি ছোট ছোট কাগজের টুকরা সাথে কাছাকাছি নিয়ে যায়, তাহলে কিন্তু আকর্ষণ করে এখানে কিন্তু ছোট ছোট কাগজের টুকরাগুলো অ্যাড হয়। এটা কেন হয়? এখানে কিন্তু তড়িৎচুম্বক বলের স্থির ইলেকট্রিক ফোর্স, স্ট্রেট ইলেকট্রিসিটি তৈরি হয়। এখানে কিন্তু স্থির বিদ্যুৎ চুম্বকীয় বলের সৃষ্টি হয়, এই কারণে এই কাগজের টুকরাগুলো এখানে আকৃষ্ট হয়। তো এই সামান্য ছোট একটা মানে অল্প তড়িৎচুম্বক বলও কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্সের বিরুদ্ধে কাজ করতেছে। তার মানে কি, একটা কাগজ যদি আমি বলি, এই কাগজটা কি গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে পৃথিবী তার নিচের দিকে টানতেছে না? তো এই ফোর্সকে উপেক্ষা করেও কিন্তু এই সামান্য তড়িৎচুম্বকীয় বল গ্র্যাভিটেশনাল ফোর্সকে উপেক্ষা করে কাগজকে তার নিচের দিকে টানতেছে। তার মানে কি, এই বলের স্থায়িত্ব অনেক বেশি, পাওয়ারটা অনেক বেশি। তারপর আসি দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল হচ্ছে যে আমাদের তড়িৎচুম্বকীয় বল থেকে একটু হালকা, তড়িৎচুম্বকীয় বল থেকে একটু হালকা, কিন্তু মোটেই কিন্তু মহাকর্ষ বলের সমান না। মহাকর্ষ বল হচ্ছে সবচেয়ে দুর্বল। এই দুর্বল নিউক্লিয় বলের কারণ হচ্ছে তড়িৎচুম্বকীয় বলের থেকে একটু দুর্বল। এই দুর্বল নিউক্লিয় বলটা আবার কিছু স্পেসিফিক রেঞ্জ আছে, এই রেঞ্জের মধ্যে এই দুর্বল নিউক্লিয় বলটা কাজ করে। যদি আমি রেঞ্জটা বলি, তাহলে হচ্ছে 10⁻18 মিটার। মানে এই রেঞ্জের ভেতরে এই বলের ক্রিয়াটা সম্পন্ন করতে পারে। তার মানে দুর্বল নিউক্লিয় বলের ক্রিয়ার যে সীমা, রেঞ্জ, দুর্বল নিউক্লিয় বলের রেঞ্জটা হচ্ছে 10⁻18 মিটার। আমি বলছি মহাকর্ষ বল কিন্তু সবচেয়ে দুর্বল, কিন্তু এর রেঞ্জ সবচেয়ে বেশি। মহাকর্ষ বল কি, পৃথিবীর মহাবিশ্বে মানে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু, এই প্রান্তে একটা আছে, মঙ্গল গ্রহে আরেকটা আছে, তারপরেও কিন্তু আকর্ষণ আছে। খুবই কম আকর্ষণ হইতে পারে, কিন্তু আকর্ষণ আছে। তার মানে এই রেঞ্জ কিন্তু পুরা মহাবিশ্ব জুড়ে। আর এই দুর্বল নিউক্লিয় বলের রেঞ্জ কিন্তু খুবই সামান্য, 10⁻18 মিটার। তো এই দুর্বল নিউক্লিয় বলটা কোথায় কাজ করে? যেমন আমরা কি বলি যে আলফা রশ্মি বা আলফা কণা বিচ্ছুরণ হয় না, তারপরে কোনো একটা বস্তু থেকে, মানে ওই যে আমরা তেজস্ক্রিয় যে মৌলগুলা পড়েছি যে কেমিস্ট্রিতে, তেজস্ক্রিয় মৌলের মধ্যে যেমন ইউরেনিয়াম আছে। তো ইউরেনিয়াম থেকে যে আলফা রশ্মি নিঃসরণ হয়, সেই নিঃসরণের জন্য যে বল কাজ করে সেটা হচ্ছে কি, দুর্বল নিউক্লিয় বল। যেমন আমরা বলতে পারি বিটা কণা নিঃসরণ হয়, তারপরে হচ্ছে গামা রশ্মি নিঃসরণ হয়, গামা কণা, গামা রশ্মি। তো এরকম আলফা কণা, গামা কণা, বিটা কণা যে নিঃসরণ হয়, সেটা কি, দুর্বল নিউক্লিয় বলের কারণে। এবার আসি সবল নিউক্লিয় বল। এই সবল নিউক্লিয় বল কি জিনিস? সবল নিউক্লিয় বল আমরা এই যে পরমাণুর স্ট্রাকচারটা দেখেছি না, যে কেন্দ্রে থাকে নিউক্লিয়াস আর বাইরে সেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। তো এই নিউক্লিয়াসের ভেতরে কি কি আছে? প্রোটন এবং নিউট্রন। এই প্রোটন এবং নিউট্রন কি, একটা হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত আর একটা কি, চার্জহীন, একটা চার্জহীন। তো এই দুইটা কণা পরস্পরের সাথে যে একই জায়গায় আছে, তাহলে এটা রাখার জন্য কি তাদের একটা ফোর্সের দরকার পড়ছে না? সেই ফোর্সটা হচ্ছে কি, সবল নিউক্লিয় বল। তার মানে এই সবল নিউক্লিয় বলের কারণেই পরমাণুর ভেতরে প্রোটন এবং নিউট্রন পরস্পরের সাথে একই অবস্থানে আছে নিউক্লিয়াসের ভেতরে। তারপর আসি, আমরা কিন্তু এই মৌলিক বলকে এই চারটা বলের মাধ্যমেই এক্সপ্লেন করতে পারি। সকল বলের আলোচনা এই চারটা বলের মধ্যেই আমরা করতে পারি। এবার আসি, সাম্যতার উপর ভিত্তি করেও কিন্তু বলকে ভাগ করা যায়। সাম্যতার উপরে ডিপেন্ড করে। সাম্যতা বলতেছি যে নিট বল শূন্য। সাম্যতা, যদি আমি বলের সাম্যতা অনুসারে বলকে ভাগ করি, তাহলে এই বল বা ফোর্স দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সাম্য বল,
বা এটাকে বলা হয় ব্যালেন্স ফোর্স। আরেকটা বলতে পারি অসাম্য বল। অসাম্য বল এটাকে বলা হয় আনব্যালেন্সড। ফোর্স। তো সাম্য বল কি জিনিস, মানে আমি একটু উদাহরণের মাধ্যমে বলি যে কোনো একটা বস্তু, ধরো যে এই ডাস্টারকে যদি আমি একটা রশ্মি দিয়ে এভাবে টানে রাখি, ধরো যে একটা রশ্মি দিয়ে এভাবে টেনে রাখছি, টেনে রাখার কারণে রশ্মির কারণে এভাবে টান বল কাজ করতেছে, আর নিচের দিকে কি তার ভর কাজ করতেছে। তার মানে নিচের দিকে যদি তার ভর কাজ করে আর উপরের দিকে যদি আমি টেনে ধরে থাকি, তার মানে দুইটা বল যখন ইকুয়াল তখনই তো ওই বস্তুটা স্থির অবস্থায় আছে। যদি আমি টানকে বাড়িয়ে দিই তাহলে উপরের দিকে চলে যাবে, আর যদি আমি টানকে গ্র্যাভিটেশনাল ফোর্সের একই সমান রাখি তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স যে ওজন, এই ওজন আবার টান দুটা কিন্তু সমান। আমি যদি একটু বলি, সাম্য বল হচ্ছে কোনো একটা বস্তুর উপর একাধিক বল কাজ করার পর তার যদি নিট বল শূন্য হয় তাহলে সেই বলকে বলা হবে সাম্য বল। অর্থাৎ একটা বস্তু, এম ভরের একটা বস্তু আছে, সেই বস্তুকে আমি যদি উপরের দিকে টান বলকে আমি টি দ্বারা প্রকাশ করলাম, তার মানে উপরের দিকে আমি টেনে ধরে রাখছি, একটা রশি দিয়ে বেঁধে রাখছি, এই টান বল হচ্ছে টি। আর এই বস্তুটার একটা ভর আছে না, এই ভরের কারণে কি গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, তো এই গ্র্যাভিটেশনাল ফোর্সকে আমরা তো বলি যে ওজন, mg। তার মানে আমরা বলতে পারি কি সাম্য বল যদি হয় তাহলে টান বল ইকুয়াল mg। তার মানে উপরের দিকে টান বল আর নিচের দিকে ওজন দুটাই সেম। তার মানে নিট বলটা কত হবে, তার মানে আমি যদি নিট ফোর্স বলি যে নিট ফোর্স উপরের দিকে টান আর নিচের দিকে কি mg, যেহেতু দুইটা সেম তার মানে এটা নিট বল কত আসবে 0 নিউটন। তার মানে সাম্য বলের ক্ষেত্রে কোনো একটা বস্তুর উপর যদি একাধিক বল কাজ করে তাদের নিট বল যদি শূন্য হয় সেই বলকে বলা হবে ব্যালেন্স ফোর্স বা সাম্য বল। এবার আসি আনব্যালেন্স ফোর্স বা অসাম্য বল কি জিনিস। অসাম্য বল এটার উল্টা, সাম্য বলের উল্টা। তার মানে সাম্য বলে কি ছিল, নিট বল শূন্য, আর এখানে নিট বল শূন্য হবে না। আমি যদি একটা পেন্ডুলাম কল্পনা করি বা একটা বস্তু ঝুলিয়ে দিলাম যে এখান থেকে এই বস্তুটা কিন্তু ব্যালেন্সড, আমি যদি এটাকে ইমব্যালেন্স করি অর্থাৎ আনব্যালেন্সড ফোর্স কনভার্ট করি তাহলে এই বস্তুটার কি আমি এখানে নিয়ে আসলাম। এই বস্তুটার ক্ষেত্রে কি হয়েছিল যে নিচের দিকে ডব্লিউ কাজ করতেছে ওজন আর উপর দিকে টান বল, দুটো কিন্তু সেম। তার মানে সাম্য বল কত, মানে নিট ফোর্স হচ্ছে 0। আর এটার ক্ষেত্রে কি নিট ফোর্স 0 হবে, আচ্ছা এইদিকে টান কাজ করতেছে, এটার ভরের কারণে অর্থাৎ এম ভরের কারণে বস্তুর ওজন হচ্ছে ডব্লিউ ইজ ইকুয়াল টু mg, যেটা গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে হচ্ছে ওজন। তো আমি যদি এই রশ্মিটা তো এখানে ছিল, তো এটা আমি কি থিটা কোণে তার ডিরেকশন চেঞ্জ করে দিছি। থিটা কোণের ডিরেকশন চেঞ্জ করার কারণে এই ফোর্সটা দুইটা উপাংশে ভাগ করা হয়েছে। মানে এটা আমি বোঝার স্বার্থে বলতেছি যে আসলেই কি টান বল আর mg কি সমান হচ্ছে কিনা, মানে এটা কি আসলেই সাম্য বল না অসাম্য বল সেটা বোঝার জন্য। তো এটা যদি টি হয় তাহলে এটা তো থিটা কোণ, তাহলে একান্তর কোণ হিসাবে এটা হচ্ছে থিটা, আর এটা আমরা উপাংশ করে বলতে পারি এটা টি কস থিটা, আর এটা হচ্ছে টি সাইন থিটা। তার মানে আমার এই mg কে ব্যালেন্স করার জন্য টি কস থিটা এনাফ। তার মানে উপরের দিকে টান এই দুটো কিন্তু একই দিকে এবং সমান। আর এই যে এক্সট্রা ফোর্স এটা আছে না, এটার জন্য কি ব্যালেন্স করার জন্য কোনো ইয়ে আছে, এইদিকে কোনো ফোর্স আছে নাই। তার মানে এই ব্যালেন্স এই ফোর্সের কারণে আমি যদি এটাকে ছেড়ে দেই তার মানে এর গতিপথটা এইভাবে হবে, এইভাবে চলতে থাকবে। বুঝতে পারছি? তার মানে এই অসাম্য বল হচ্ছে কোনো একটা বস্তুর উপর একাধিক ফোর্স কাজ করার পরে তার যদি নিট ফোর্স বা নিট বল শূন্য না হয় তাকে বলা হবে অসাম্য বল। তো এই ছিল জড়তা এবং বলের কয়েকটা প্রকার, স্পর্শজনিত বল, অস্পর্শজনিত বল, মৌলিক বলের প্রকার, মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল। এই হচ্ছে, তারপরে হচ্ছে সাম্যতার উপর ভিত্তি করেও কিন্তু বলকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সাম্য বল বা ব্যালেন্স ফোর্স আর অসাম্য বল বা আনব্যালেন্স ফোর্স। তো এই ছিল বলের একটা প্রাথমিক ধারণা।
তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফিজ।